ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসসি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, রোজকার মতো চলে এলাম আবারও আজকে একটি গল্প নিয়ে। আজকের গল্পে এক বৃদ্ধ মা সর্বস্ব হারিয়ে কেমন অসহায় আছে, তো চলো শুনে নাও। অয়ন আর রোমা চা খাচ্ছিল। হঠাৎ রোমা বলে উঠল, জানো, আমাদের পাশের ফ্ল্যাটে ওই যে এক বয়স্ক ভদ্র মহিলা থাকেন, তাকে দেখলাম আজ বারান্দায় এসে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছেন। তাই আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছেন মাসিমা? আমরা এখানে নতুন এসেছি। আমার কোনো কথার কোনো উত্তর দিলেন না, জানো, শুধু আমার দিকে কিছুক্ষণ তাকানোর পর চলে গেলেন। দেখে কেমন অস্বাভাবিক মনে হলো। অয়ন তখন বলল, এখানে নতুন এসেছি, কোনো জিনিসে বেশি কৌতূহল দেখিও না, শেষে দেখা যাবে কোনো কারণ ছাড়াই আমরা ঝামেলায় পড়ে গেছি। তারপর থেকে রমা ওই ভদ্রমহিলাকে দেখেও কিছু বলতো না। ভদ্রমহিলা রোজ বারান্দায় আসতেন আর অয়নদের ঘরের দিকে তাকিয়ে থাকতেন। একদিন রমা পাশের ফ্ল্যাটের আর একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, ওই ফ্ল্যাটে এক ভদ্রমহিলা থাকেন, তাকে তোমরা চেনো? উনি কেমন আমাদের দিকে তাকিয়ে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও কিছু উত্তর দেয় না। ও, তুমি তাহলে শকুন্তলা মাসির কথা বলছো? উনি বড় ভালো মানুষ, জানো, কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে তারপর কোনো মানুষেরই স্বাভাবিক থাকা সম্ভব নয়। কেন, তার কী হয়েছে? আর ওই বাড়িতে আর কে কে আছে? আমি যখন থেকে এসেছি তাকে ছাড়া আর কাউকে তো কই দেখিনি, আর কাউকে তুমি দেখতে পাবেও না। কেন? আর বাকি মানুষরা কোথায়? কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেউ আর বেঁচে নেই। তার ছেলে, বৌমা আর 4 বছরের নাতি সবাই গাড়ি করে একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, আর সেখানেই গাড়ি অ্যাক্সিডেন্টে হয়ে একসঙ্গে 3জনই মারা যায়। আর শকুন্তলা মাসির স্বামী তো অনেক দিন আগেই মারা গেছেন। একসঙ্গে ছেলে, বৌমা, নাতি 3জনের মৃত্যুতে শকুন্তলা মাসি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছেন। কারো সঙ্গে সেভাবে কথা বলেন না, একা একাই থাকেন। তুমি জানো, শকুন্তলা মাসি রান্নার হাত বড় ভালো। কত কিছু রান্না করে আমাদের খাইয়েছেন। উনি রান্না করে মানুষদের খাওয়াতে বড় ভালোবাসতেন। কিন্তু আজ সেই মানুষটার অবস্থা দেখো। ভগবান যে কখন কার জীবনে কী ঘটান একমাত্র তিনিই জানেন। এরপর একদিন রমা ওই ভদ্রমহিলাকে বারান্দায় দাঁড়াতে দেখে চিৎকার করে বলল, মাসিমা, কেমন আছেন? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আপনার বাড়িতে গিয়ে? শকুন্তলা দেবী সেই প্রথম কথা বললেন, কি দরকার আছে? আমি আপনার কাছে গিয়ে বলি মাসিমা। আচ্ছা, ঠিক আছে, এসো। এরপর রোমা দরজায় এসে ধাক্কা দিল। শকুন্তলা দেবী দরজাটা খুলে দিই দরজার কাছে মাথা ঘুরে পড়ে যান। রোমা তখন শকুন্তলা দেবীর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। এরপর শকুন্তলা দেবী খানিকটা সুস্থ হওয়ার পর বললেন, বয়স হয়ে গেছে, শরীর আর সাথ দেয় না, তোমার অনেকটা সময় নষ্ট হলো। না না মাসিমা, এমন কথা বলবেন না, আপনি আমার মায়ের মতো। আচ্ছা, ঠিক আছে, এবার বলো আমার সঙ্গে তোমার কী দরকার? আসলে মাসিমা, আমি এখানে নতুন এসেছি আর আমার বিয়েও নতুন হয়েছে। আমি রান্না বান্না খুব একটা ভালো পারি না। অয়ন অনেক দিন ধরে বলছে কুমড়োর ছক্কা খাবে। আমি তো রান্না করতে জানি না, তাই আপনার কাছে এসেছি রেসিপিটা জানতে। শকুন্তলা দেবী ঠোঁটের কোণে ভেসে উঠল হালকা হাসি। আসলে এতদিন পরে তার কাছে কেউ রান্না শিখতে চাইছে, তাই উনি খুশি হয়েছেন। এরপর অনেকটা উৎসাহের সঙ্গে শকুন্তলা দেবী রোমাকে সব কিছু গুছিয়ে বললেন। এরপর রোমা সেই মতো কুমড়োর ছক্কা রান্না করে অয়নকে খাওয়ালো এবং কিছুটা নিয়ে এলো শকুন্তলা দেবীর জন্য। এমন দেখে শকুন্তলা দেবীও একদিন নিজের হাতে পায়েস বানিয়ে রোমাদের দিয়ে এলেন।
এভাবে আস্তে আস্তে রোমা এবং অয়নের সঙ্গে শকুন্তলা দেবীর একটা ভালো সম্পর্ক গড়ে উঠল। আসলে শকুন্তলা দেবী অয়ন এবং রোমার মধ্যে নিজের ছেলে বৌমাকে দেখতে পেতেন। শকুন্তলা দেবী যখন রোমাদের জন্য পায়েস নিয়ে এলেন, তখন রোমা আর অয়ন দুজনেই খুব খুশি হলো। রোমা মাসিমার হাতে তৈরি পায়েসের স্বাদ নিয়ে বলল, মাসিমা, আপনার রান্না সত্যিই জুড়ি নেই, এত দারুণ হয়েছে। অয়নও আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। আসলে শকুন্তলা দেবীর এই সামান্য উদ্যোগটুকু যেন তাদের ফ্ল্যাটে একাকী বারান্দা আর বন্ধ দরজার দূরত্বটা ঘুচিয়ে দিল। রোমা বুঝতে পারল শকুন্তলা দেবী হয়তো রান্নার মাধ্যমেই নিজের ভেতরের স্নেহ আর ভালোবাসা প্রকাশ করতে চাইছেন। পরের দিন রোমা সকালে উঠে কিছু ফুল আর ফল নিয়ে শকুন্তলা দেবীর দরজায় টোকা দিল। শকুন্তলা দেবী দরজা খুলতেই রোমা হাসি মুখে বলল, মাসিমা, এগুলো আপনার জন্য, আর একটু চা খেয়ে যাবেন আমাদের সাথে। প্রথমবার শকুন্তলা দেবী একটু ইতস্তত করলেন, তার সেই আগের স্বভাব সুলভ নীরবতা, কিন্তু রোমার চোখে ছিল গভীর শ্রদ্ধা আর আমন্ত্রণ, যা তিনি উপেক্ষা করতে পারলেন না। এসো মা, শকুন্তলা দেবী বললেন, তার কণ্ঠে বহুদিন পর এক স্বাভাবিক উষ্ণতা। সেদিন সকালে রোমা, অয়ন আর শকুন্তলা দেবী একসাথে চা খেলেন। রোমা রোমা তার অয়নের হাসি খুশি গল্প শোনালো, তাদের নতুন জীবনের ছোট্ট ছোট্ট খুনসুটির কথা বলল। অয়নও শকুন্তলা দেবীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। শকুন্তলা দেবী কথা বলছিলেন কম, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছিল শান্তি আর তৃপ্তি। দীর্ঘদিনের জমে থাকা একাকিত্ব যেন একটু একটু করে গলে যাচ্ছিল। এরপরে এটা তাদের একরকম রুটিন হয়ে গেল। সপ্তাহে অন্তত 2-3 দিন রোমা শকুন্তলা দেবীর জন্য কিছু একটা রান্না করে নিয়ে যেত, বা বিকেলে তাকে চায়ের জন্য ডাকতো। কখনো কখনো রোমা গিয়ে শকুন্তলা দেবীর ফ্ল্যাটে বসে তার হাতে হাতে টুকিটাকি কাজ করে দিত, কিংবা গল্প করত। শকুন্তলা দেবীও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন। তার মুখে হালকা হাসিটা এখন আর শুধু ঠোঁটের কোণে আটকে থাকে না, মাঝে মাঝে সেটা প্রাণ খোলা হাসিতেও পরিণত হয়। এক বিকেলে রোমা শকুন্তলা দেবীর ঘরে বসে গল্প করছে। শকুন্তলা দেবীর চোখ হঠাৎ গেল একটা বাঁধাই করা ছবির দিকে। ছবিটি তার ছেলে, পুত্রবধূ আর 4 বছরের নাতি। ছবিটি দেখতে দেখতে তার চোখ ছলছল করে উঠল। ওরা চলে যাওয়ার পর আমার মনে হতো, কেন আমি বেঁচে রইলাম। দীর্ঘশ্বাস ফেলে শকুন্তলা দেবী বললেন, কিন্তু তোমরা যখন এলে, আমার মনে হয় ভগবান আমাকে তোমাদের কাছেই পাঠিয়েছেন। তোমাদের মধ্যে আমি আমার ছেলে বৌমাকেই দেখতে পাই। রোমা উঠে গিয়ে শকুন্তলা দেবীর হাতটা ধরল। সে কিছু বলল না, শুধু তার হাতে আলতো চাপ দিল। সেই নীরব স্পর্শেই ছিল গভীর সান্ত্বনা এবং অঙ্গীকার। অয়ন আর রোমা যেন শুধু পাশের ফ্ল্যাটের প্রতিবেশী নয়, বরং শকুন্তলা দেবীর জীবনের শূন্যতা পূরণের জন্য আসা নতুন পরিবার হয়ে উঠল। অয়ন আর রোমাও শকুন্তলা দেবীর মধ্যে তাদের ফেলে আসা দিদা ঠাকুমার স্নেহ খুঁজে পেল। ফ্ল্যাটের সেই বারান্দাটা এখন আর একাকিত্বের প্রতীক নয়, বরং নতুন করে তৈরি হওয়া এক ভালোবাসার সম্পর্কের জানালা। আসলে মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের কষ্টের সময় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সহানুভূতি এবং নিঃস্বার্থ ভালোবাসা একাকিত্ব দূর করে দেয় এবং গভীর ক্ষত সরিয়ে তুলতে পারে। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার করো।